সন্তান ছিলেন পাগল গ্রামন। তিনি আপনারা দেখেছেন হরিলীলামৃতে লেখা আছে তিনি একই অঙ্গে রাম রূপ দেখেছিলেন, কৃষ্ণ রূপ দেখেছিলেন। আজকে মথুরা কাশীনাথ গোসাইয়ের বাড়িতে যে মহোৎসব হচ্ছে, এই যে মহোৎসব, এই যে সংস্কৃতি, এই যে দর্শন, এই যে মূল্যবোধ, এটি কত বড় মূল্যবোধ এটি আমরা এখনো বুঝতে পারিনি। আমি দুইবার বাবুদের বলেছি আমি এই সমাজের লোক, আমি বুঝতে পারিনি বলছি এই কারণে। আমি বুঝতে পারিনি এই কারণটা হচ্ছে আমি এই সমাজের লোক। আমি যদি এই সমাজের লোক না হতাম তাহলে বুঝতে পারতাম। সিএস মির বুঝেছিলেন না? 3 কোটি মিয়া বোঝে নাই? 9 জন ব্রাহ্মণ গঙ্গার জলে পরিচয় বিসর্জন দিয়ে আসছিল এই পথে, তারা বোঝে নাই? কিন্তু আমরা বুঝি নাই। আমরা বুঝি নাই বলেই এখনো আমাদের এই হরিচাঁদ গুরুচাঁদ পৃথিবীর এক কোণে পড়ে আছে। যে দর্শন বলছে নরাকারে ধরা পড়ে যতজন আছে, এক জাতি বলিমান্য পাবে মোর কাছে, সেই দর্শন পৃথিবীর একটা কোণে পড়ে আছে। কেন? আমাদের জন্যে। পৃথিবীতে এর চাইতে অনেক দুর্বল দর্শন পৃথিবীকে মাতিয়ে তুলেছে। আমরা সেই দর্শনের নাম বলতে চাই না। অথচ এত বড় একটা দর্শন সারা পৃথিবীর সমগ্র মানব জাতিকে একটি জাতিতে রূপান্তরিত করার জন্য যে দর্শনের উদ্ভব, যে দর্শন হাজার হাজার বছর ধরে যে ভারতীয় দর্শনের মূল সুর, সেই সুরকে ধারণ করেছিল, সেই দর্শন এটি। সেই দর্শন প্রচারের অভাবে, প্রকাশের অভাবে পড়ে আছে পৃথিবীর এক কোণে। এখনো 800 কোটি মানুষের 8 কোটি মানুষের কাছেও আমরা পৌঁছাতে যে পারিনি সেটা আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা। আপনি এখানেই দেখেন শুধু মায়েরা 2/3, এখানে বাবারা একটু আছেন, আর যুবকরা আছে নাই। তাহলে আগামী প্রজন্ম যে এই দর্শন চর্চা করবে তার নিশ্চয়তা কি পাওয়া যাচ্ছে? আমরা কয়েকজন বলদ পাগল, আমরা টুকছি গ্রামের পর গ্রাম। আপনারা শুনছেন বলছে জাতির কান্ডারি। জাতির কান্ডারি তো নাই। জাতির কান্ডারি তৈরি করার জন্য একটু চেষ্টা করতেছি, নিজে কান্ডারি হওয়ার জন্য চেষ্টা করতেছি না। জাতির কান্ডারি তো হয়েছিল গুরুচাঁদ ঠাকুর। ওইরকম একটা জায়গায় যাওয়া আমার পক্ষে সম্ভব যদি আমি সেই দাবি করি। ঔদ্ধত্য হবে না? ঔদ্ধত্য হবে, অপরাধ হবে, পাপ হবে। আমি কি জন্য আসছি বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে রক্ষা করতে পারে একমাত্র ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের দর্শন। সেই দর্শনের উপর দাঁড়িয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি ভাইয়ে ভাইয়ে মিলিত হতে পারি, আমাদের যদি ছোট ছোট স্বার্থগুলোকে দূরে ফেলে দিয়ে জাতীয় স্বার্থ নিয়ে কাজ করতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা আমাদের এই মাতৃভূমিতে টিকে থাকতে পারব। সেই কাজ করার জন্য আপনাদের সন্তান হিসেবে আমার গ্রাম শানপুকুরিয়া, আমার নাম উৎপল বিশ্বাস। একটি কথা বললে একটু সহজে চিনতে পারবেন। সাতপাড় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীরেন্দ্রনাথ বিশ্বাস আমার জ্যাঠামশাই, আমার বাবার ভাই। হয়তো এই কথাটি বললে একটু চিনতে পারবেন, তাছাড়া আর খুব তাড়াতাড়ি চেনার কোনো উপায় নাই। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, মানবাধিকার কর্মী। আমি যেখানেই মানবাধিকারের লঙ্ঘন হয়, সেটা কোনো ধর্ম হোক, বর্ণ হোক, নারী হোক, পুরুষ হোক, আমি চেষ্টা করি সেইখানে রুখে দাঁড়াতে, সেই জায়গায় যেতে। যদি আইনের কোনো সুযোগ থাকে, যেমন ধরেন এই গোপালগঞ্জে একবার মারামারি হয়েছিল না, ওখানে অনেকে অ্যারেস্ট হয়েছে, কিন্তু 23 জন শিশু অ্যারেস্ট হয়েছিল ওই সময়। আমি দেখলাম আইনের একটা জায়গা আমি তৈরি করতে পারবো। আমি আদালতে দাঁড়িয়ে আবেদন করেছিলাম এই 23 জন শিশু আটক আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না। আমার সেই আবেদন প্রাথমিকভাবে মঞ্জুর হয়েছে। গতকালকে সেই 23 জন শিশুর মাত্র 2 জন শিশুর সাথে আমার গোপালগঞ্জে দেখা হয়েছে। আমার জীবনে যত সৎকর্ম করেছি, আমি মনে করি এই কাজটি, শিশুদের জন্য যে কাজটি করেছি, সেই কাজটি এ পর্যন্ত আমার যদি 2-1টা সৎকর্ম থাকে তার মধ্যে সেরা। কারণ শিশুরা হচ্ছে ভগবানের মতন। শিশুরা মিথ্যা কথা বলে না, ছল চাতুরি জানে না,
যত বড় হতে থাকে, তত চালাক হতে থাকে, তত মানুষকে ফাঁকি দিতে থাকে, তত মিথ্যা কথা বলতে থাকে, তত সেই যে পরমেশ্বরের শক্তি তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। আপনি যদি সবসময় সত্য কথা বলেন, আপনি যদি সবসময় সৎ থাকেন, আপনি যদি অপরের অকল্যাণ চিন্তা না করেন, ততই আপনি সেই পরমেশ্বরের সাথে একাত্ম থাকতে পারেন। শিশুরা তাই আমার কাছে ঈশ্বরের সমতুল্য। তাদের যখন আটক করা হয় আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে ব্যথিত হয়ে পড়েছিলাম, তাই আমি সেই কাজটি করেছি। আমি এইখানে নির্বাচনের অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু আমার কাছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ। যে আদর্শ একদিন আমাদেরকে শিক্ষা দিয়েছিল, শিক্ষায় আমরা উন্নত হয়েছিলাম, সংস্কৃতিতে আমরা উন্নত হয়েছিলাম, আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছিলাম, ব্যবসা বাণিজ্য করতে শিখেছিলাম, আমরা এমনকি রাজনীতিও করতে শিখেছি। 1935 সালের ভারত শাসন আইনে গুরুচাঁদ ঠাকুরের ঐকান্তিক প্রচেষ্টায় সমস্ত ক্ষেত্রে, চাকরি থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে আমাদের জন্য সংরক্ষণ চালু হয়েছিল। কিন্তু দেখেন আমরা কত বেশি বুঝি, গুরুচাঁদ ঠাকুরের থেকে বেশি বুঝি, প্রত্যেকে তো জাতির কাণ্ডারি। সেই কারণে ওই সংরক্ষণ আমরা ছেড়ে দিচ্ছি। আমরা বলছি আমাদের জন্য সংরক্ষণের কি দরকার, আমরা তো সকলা সমান মানে মাটির সমান। সংরক্ষণ ছাড়িয়ে দিচ্ছি। আর সংরক্ষণ ছাড়িয়ে দিয়ে কি হয়েছে, আগে পেতাম 72টি আসন, এইবার 300 আসনে নির্বাচন হচ্ছে, 4টি আসনে বড় একটা দল মনোনয়ন দিচ্ছে, 4টি 72টির জায়গায় 4টি। সকলা সমান, ওই সমান অতিথি 4জন পাইছি মনোনয়ন আগে। তারপরে নির্বাচনের পরে কে জিতবে কে হারবে সেটা তো আপনাদের ব্যাপার, গণদেবতার রায়। সেটা রেজাল্ট বেরোলে বলা যাবে যে একজন জেতছে কি জেতে নাই। কত বড় ভালো কাজ করছি গুরুচাঁদ ঠাকুরের, কিন্তু বড় তো আমিও যদি মনে করি আমি একজন জাতির কাণ্ডারি, এনে বলি একটা ধ্বনি দিয়ে দিয়ে গেলাম, আপনারা একটু ধ্বনি দিলেন, আমার তো মনে মনে গা গরম হয়ে গেল। আসলে আমি কিচ্ছু না, আমি বুঝিই নেই যে গুরুচাঁদ ঠাকুর কি সম্পদ আমাদেরকে দান করছে। তবে হ্যাঁ, আমরা এখন বোঝার চেষ্টা করি, যে কারণে এই যে দেশের এই যে নাজুক পরিস্থিতি, প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিষ্পেষণ হচ্ছে, তারপরেও একটি নির্বাচন, যে নির্বাচনে 4 লক্ষ ভোটার, যে নির্বাচনে যারা দাঁড়িয়েছে আমি ছাড়া, তারা সবাই কোটি কোটি টাকা ব্যয় করবে, আমি শূন্য হাতে এসেছি। আমাকে সবাই আপনাদের মতন আশীর্বাদ করছে, সেই আশীর্বাদ নিয়েই আমি নির্বাচন পরিচালনা করছি। আজকে 46টা দিন, 12 তারিখ পর্যন্ত এই লড়াই আমি চালিয়ে যাব। 12 তারিখে আমি হচ্ছে উপলক্ষ, আমার নামে একটা ফুটবল প্রতীক বরাদ্দ হয়েছে, এটা হচ্ছে উপলক্ষ। আপনাদের দায়িত্ব হচ্ছে এই প্রতীকটিকে সামনে রেখে জাতিকে ঐক্যবদ্ধ করবেন কিনা, গুরুচাঁদ ঠাকুরের আদর্শ রক্ষা করবেন কিনা, পার্লামেন্টে যে জয় হরিতার ধ্বনি দিতে দিবেন কিনা, এইটা আপনাদের দায়িত্ব। আপনারা যদি এই শক্তি দেন আমি দেবো, আপনারা যদি এই শক্তি না দেন আমি দিতে পারবো না। আমার তো মাস্তানি করে ওখানে ঢোকার সুযোগ নাই, আছে আপনাদের ক্ষমতা, আপনারা গণদেবতা। 12 তারিখ আপনারা যাকে ভোট দিয়ে ওখানে পাঠাবেন সে যাবে, সে যাকে পাঠাবেন সে তার ধ্বনি দেখতে। আপনারা যদি আমাকে পাঠান, আপনাদের ধ্বনিটা ওখানে শুধু এই আসলে না, পার্লামেন্টও দিতে হবে। আর কি হবে, এবার এর নির্বাচন, কালকে একটা আলোচনা ছিল সুশাসনের জন্য নাগরিক, সেই আলোচনায় 13 জন ক্যান্ডিডেটকে ডেকেছি। এবারের নির্বাচনে সেই কথাগুলো আমি সেখানে বলতে পারবো। এবারের নির্বাচন আপনার এই রাস্তা করার নির্বাচন, এবারের নির্বাচন আপনার গম ভারতের নির্বাচন না, এবারের নির্বাচন না। এবারের নির্বাচনটা হচ্ছে রাষ্ট্র যে দলিল অনুযায়ী চলে, সবকিছু চলার একটা দলিল থাকে না, এই যে ধর্মচর্চা করেন এর একটা দলিল আছে না, শ্রী শ্রী হরিলীলামৃত রাষ্ট্র পরিচালনার একটা দলিল আছে, সেই দলিলের নাম সংবিধান। সেই সংবিধানের মূল নীতি নিয়ে আলোচনা হবে। ঠিক হবে, 72 সালে একবার ঠিক হয়েছিল, ওইটা পর্যালোচনা হবে। সেই সংবিধানে মানুষের যে মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকার নিয়ে পর্যালোচনা হবে। 72 সালে ঠিক হয়েছিল, আবার পর্যালোচনা। এই পর্যালোচনা প্রতি 5 বছর অন্তর হয় না, ফলে 5 বছর অন্তর অন্তর আপনারা যদি এমপি বানান, এবারের এমপিকে তার থেকে 56 বছর পরে এরকম একটা ভোট আপনার সামনে আসে। 1970 সালে একবার ভোট দিয়েছিলেন, সেই ভোটে তাদেরকে নির্বাচিত করেছিলেন, তারা সংবিধান নিয়ে আলোচনা করেছে। এই যে 12টা সংসদ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার মাঝখানে এই 12টা সংসদে কিন্তু সংবিধান বিতর্ক হয়। ওই বিতর্কে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ আমরা লিখতে পারবো কি পারবো না,
সেটা নির্ভর করে গুরুচাঁদ ঠাকুরের একজন অনুসারী ওখানে যেতে পারলে। গুরুচাঁদ ঠাকুর গণশিক্ষার সর্বশিক্ষার কথা বলেছে, গুরুচাঁদ ঠাকুর লাঙ্গল যার জমিদার এই কথা বলেছে, জাল যার জলাতার এই কথা বলেছে। এই কথাগুলো বলতে হলে গুরুচাঁদ ঠাকুরের একজন অনুসারীকে ওখানে পাঠাতে হবে। গুরুচাঁদ ঠাকুর নারীর সমান অধিকারের কথা বলেছে, দশরথের বাড়ি কাছারি মিলেছিল না, নারীর সমান অধিকারের কথা বলেছে। আমি নারীর সমান অধিকারের কথা বলবো, আমি যদি না দিতে পারি গুরুচাঁদ ঠাকুরের দোহাই দিয়ে বলবো কি? অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ রাষ্ট্রক্ষেত্রে সেটা প্রতিষ্ঠিত করতে গুরুচাঁদ ঠাকুরের একজন সৈনিককে আপনাকে নির্বাচিত করে পাঠিয়ে। ফলে আমি এসছি এই জন্যে যে আমাকে উর্বর মার্কায় প্রতীক মার্কায় ভোট দিয়ে এমপি করবেন, আর আমি আরামায়েসে ঢাকা শহরে বসবাস করবো সেজন্য ওরকম আরামায়েসে বসবাস করার ব্যক্তিগত যোগ্যতা আমার আছে। আমি অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। ফলে যদি ব্যক্তিগত সুখ এইটা আমি চিন্তা করতাম তাহলে আমি মনোযোগ দিয়ে ওকালতি করলে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারতাম কম। নিজের সুখের কথা যদি চিন্তা করতাম মাইন্ড করবেন না কেউ, সংসার করতাম করি। কারণ হচ্ছে বীরেন বিশ্বাসের নাম বললাম না, ওই লোকটা মানে পাগল করে দিয়ে গেছে। এই সমাজের এই দুর্দশা উনি এমন ভাবে উপলব্ধি করেছিলেন যে একেবারে নিজের সর্বস্ব বিনিয়োগ নিয়েছিল। আমার চোখের সামনে আমার চোখে মারা যাওয়ার পরে আমি চিন্তা করলাম আমি হয়তো ওই রকম সেবা সমাজকে দিতে পারবো না, ওই আদর্শের পতাকা আমি তুলে ধরতে পারবো না, কিন্তু আমি তার কথাগুলো গুরুচাঁদ ঠাকুরের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। ফলে সেই ব্রত নিয়ে আমি একেবারে মুক্ত একটা মানুষ আপনাদের জন্য নিজেকে উৎসর্গ করলাম। এখন আপনাদের ভাই, আপনারা আমার পিতা, আপনারা আমার মাতা, আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, এই সমাজের শিশুরা আমার সন্তান। আমি আর কিছু জানি না, আমি আর বেশি বলতেও পারবো না, আমার আর কুলাচ্ছে না, আমাকে মাফ করতে হবে। আপনাদের জিনিস আপনাদের হাতে দিয়ে গেলাম।